ডেফিনেটলি তামিম ইকবাল, লিটন কুমার দাস। ওয়ান ডাউনটা নিয়ে তুই হয়তো কোশ্চেন করবি। ওয়ান ডাউনে আমি রাখবো আফতাব আহমেদকে, 4 নম্বরে মুশফিকুর রহিম, 5 নম্বরে মোহাম্মদ আশরাফুল, 6 নম্বরে সাকিব আল হাসান, 7 নম্বর মাহমুদুল্লাহ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। আমি সরি টু সে যে রাজকে রাখতে পারছি না। হ্যাঁ, যেহেতু আমি সর্বকালের সেরা 11 বানাচ্ছি, আমার লংজেভিটি সর্বকালের সেরাতে তুমি আরেকটু হলে তো ভালো না রাখলে ভালো, আমার টিম ওর টিমটা অনেক হারায় দেবে। তো রনি ভাই, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে ওয়ান ডে নিয়ে যেহেতু আলোচনা, এটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, কিন্তু বেস্ট 11 মানে আমার কাছে কোনো কন্ট্রোভার্সি নাই, না নাই, আমার 11 সেরা। সেটা আপনার জন্য, মানে এইভাবে তো চিন্তা করে না। কন্ট্রোভার্সিয়াল বলতে মোস্ট ডিবেটেবল, হ্যাঁ, যেখানে সবাই ইনপুট এবং হ্যাঁ ওনার সাথে আমি একমত, তারপরেও আবার লেস দিয়ে দেয় আর কি, যে না ইনি হইলেও হতে পারতো এরকম। এটা হচ্ছে লিস্ট, হ্যাঁ। তো যেটা হবে ফরম্যাটটা, সেটা হচ্ছে আপনি আপনার 11টা বলবেন, জুবাইরটা বলবে, মাঝখান দিয়ে আমার কাজ হচ্ছে যে ইনি কেন নয়, হ্যাঁ, দুজনের মধ্যে জ্ঞান জানা। হ্যাঁ, সো রনি ভাই আপনি মুরব্বী, আমি তো মুখস্থ করে রাখছি। 20 বছর বয়স না, আমি এটা তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, আমি নিজেও তো অনেক সময় ভাবি দেখি, তো আমারটা রেডি, এবং যখন তো রেডি তারপরে আর কেউ ঢোকার মতো কিছু করতে পারে নাই, ঠিক আছে। সো অনেক আগে থেকে এটা ডেফিনেটলি তামিম ইকবাল, লিটন কুমার দাস। ওয়ান ডাউনটা নিয়ে তুই হয়তো কোশ্চেন করবি। ওয়ান ডাউনে আমি রাখবো আফতাব আহমেদকে, 4 নম্বরে মুশফিকুর রহিম, 5 নম্বরে মোহাম্মদ আশরাফুল, 6 নম্বরে সাকিব আল হাসান, 7 নম্বর মাহমুদুল্লাহ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। আমি সরি টু সে যে রাজকে রাখতে পারছি না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। চাপে ফেলে দিল। উইকেট কিপারকে মুশফিক ভাই, কিপার লিটন মুশফিক দুজনেই আছে। অ্যান্ড আইডিয়ালি আমি চাইতাম যে লিটনকে কিপার রাখতে। লিটন আমার কাছে মানে দুজনের যদি বেস্ট ফর্মটাও চিন্তা করি, লিটন একটু বেটার কিপার, কিন্তু লিটন আবার বেটার ফিল্ডারও, অনেক বেশি বেটার ফিল্ডার আর কি। সো সেই জন্য মুশফিক যেহেতু কিপিং দিয়ে অনেক দলে কিছু ইনপুটও দিতে পারেন, মুশফিককে কিপিংয়ে রাখছি, ফিল্ডিং লিটন করবে। মানে এই নামগুলো তো ম্যাক্সিমামই কমন, মানে মোস্ট অফ দ্য প্লেয়ার্স পিক দেমসেলস আর কি। আপনি যদি মানে এমনি স্পেশাল তোরটা বল আগে না, ওটা পরে না আপনারটা আরেকবার বলেন তো একটু। হ্যাঁ, এটা লিখে নিই একটু। তামিম, লিটন, আফতাব, হ্যাঁ আফতাব, মুশফিক, আশরাফুল, সুমন ভাইকে রাখেন নাই। হ্যাঁ না ওয়ান ডে 3 তো, তারপর কি বলছে, 5 জন হয়েছে না? সাকিব, রিয়াদ, মাহমুদুল্লাহ, রফিক, মাশরাফি, হ্যাঁ, তাসকিন, মুস্তাফিজ। আর 12 ম্যান কেউ যদি থাকে, 12 ম্যান যদি ফিল্ডিং এর জন্য যদি হয়, হ্যাঁ তাহলে রাজিন ভাই। সিম্পলি ফিল্ডিং এর জন্য না, অলক কাপালি। আচ্ছা, 12 না, অনেকগুলোই কমন। হ্যাঁ, তো obvious হবে, এটা তো আর ইন্ডিয়া না, এটা তো অনেক এত তো নাই। এটা বাংলাদেশের করাটা একটু কিছু তো মোস্ট অবভিয়াস, তবুও আমরা চেষ্টা করবো আর কি ডিবেট করার। জুবাই বলো। ওই যে ওপেনিং তো সেট, হ্যাঁ কিছু করার নাই। তামিম লিটন, তিনে তোমার ডিফারেন্স আছে। আমি হাবিবুল বাসার সুমন ভাইকে রাখতে চাই। আচ্ছা, মুশফিক ভাই 4-এ, সাকিব 5-এ অ্যাজ ইউজুয়াল, রিয়াদ ভাই 6-এ, 7 রফিক ভাই, 8-এ মিরাজ। মিরাজ মানে হ্যাঁ, 8 মিরাজ, হ্যাঁ 8-এ Okay. মিরাজ, হ্যাঁ, ওকে, সেঞ্চুরি করছে 8 মাশরাফি ভাই, নম্বরে। তাসকিন, ফিজ, মুস্তাফিজ। 12 যদি হয় তাহলে নাসির। মানে তোমার টিমের পার্থক্য হচ্ছে যে আশরাফুল ভাই নেই, আসলে তার জায়গায় আশরাফুল নাই, না, তার জায়গায় মোহাম্মদ মিরাজ রফিক নাই, মোহাম্মদ রফিক আছে। মোহাম্মদ রফিক আছে, নাম্বার 7। ও আচ্ছা, ওকে ফাইন। রফিক না থাকলে আচ্ছা, মনে হয় না, দুইটা ব্যাপারে আমি খুব হয়ে যাই, মানে স্বৈরাচারী হয়ে যাই। হ্যাঁ, কেউ ওয়ান ডে টিম বানাইছে, ওখানে ভিপ নাই, হ্যাঁ ভিপ নাই, অনেকে রাখে না। ভিপ বানায় 4-এ আগে ভিপ লিখে তারপর। হ্যাঁ, আবার বাংলাদেশের টিম করতে গেলে রফিকরা রাখে না, না, রফিক কেন থাকবে? মানে বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মিরাজ আছে তোমার টিমে, আশরাফুল নাই। আশরাফুল কেন নেই? না, আমার কাছে মনে হয় আশরাফুল ভাই হচ্ছে যে মানে অবভিয়াস কিছু কারণ তো আছে, এই যে ইনকনসিস্টেন্ট, তার উপর লংজেভিটিকে রিওয়ার্ড দেওয়ার একটা মানে বদখাসিয়ত আছে আমার। সো আপনি দিন শেষে লংজেভিটিকে রিওয়ার্ড করতে হবে। সো ওই জায়গায় রিয়াদ ভাই, মুশফিক ভাইরা বাই ফার বেটার কম্পেয়ার টু আশরাফুল ভাই আর কি। ফ্ল্যামবয়েন্সের দিক থেকে বা ইম্প্যাক্টফুল ইনিংসের দিক থেকে হয়তো আশরাফুল ভাই অনেক বেশি আগে থাকবে। বাংলাদেশের ইতিহাসের সেরা ইনিংসগুলো তার, সেটার মূল্য দিবা না, কিন্তু সেটা সেরা মানে 11 কতটা- সেরা হ্যাঁ। ইনিংসের মূল্য যখন দিবা না। সেরা বাছাই করবে তখন তো হ্যাঁ। তার সেরা ফর্মের ওকে চিন্তা করবে। হ্যাঁ, কিন্তু ওই যে একটা টাইমের লংজেভিটিটাকে আপনাকে একটা সবার কাছ থেকে লংজিভিটি তোমার লাগবে না।
হ্যাঁ আমি যেহেতু আমি সর্বকালের সেরা 11 বানাচ্ছি আমার লংজেভিটি না সর্বকালের সেরাতে তুমি আরেকটু যদি- হলে তো ভালো না রাখলে ভালো, আমার টিম ওর টিমটা অনায়াসে হারায় দেবে। দেখা যাবে না না, সর্বকালের সেরা ধরো ভাই, সর্বকালের সেরা টিম, সর্বকালের সেরা ইনিংসগুলোর ম্যাক্সিমাম যার, মানে ম্যাক্সিমাম বললে বাড়াবাড়ি হবে কিনা জানি না, না অনেকগুলোই অনেকগুলো তার মোস্ট অফ, তুমি তাকে রাখবা না, মানে দুইটা সর্বকাল ক্ল্যাশ করে গেল না। হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে উনি কতটা বাংলাদেশের পিকে কন্ট্রিবিউট করছে এটা একটা বিষয়। উনি অতটা করে নাই বাংলাদেশের ওডিআই পিকে, আর যাদের নাম আছে তারা করছে, তাদের সিগনিফিক্যান্ট ইয়া ছিল। আর তুমি এটা একটা গুড পয়েন্ট। ওইটা কি পয়েন্টটা কি আরেকবার বলো? পয়েন্ট হচ্ছে যে মানে বাংলাদেশের ওডিআই ক্রিকেটের পিকে যাদের কন্ট্রিবিউশনটা হিউজ ছিল সেইটার রেওয়ার্ড তো তুমি দিবা এট সাম পয়েন্ট। তার আশরাফুল ভাই তো যেগুলো করছে ওগুলো এমন টাইমে করছে, ওগুলো ওই টাইমে বাংলাদেশ ক্রিকেট বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেট যেই ভালো পয়েন্ট, কিন্তু এটা কাউন্টার ইয়ে তো আছে, অন্যরা পারে না সেটা তো তার দায় না। ঠিক আছে। তিনি তো তার মতো করে গেছে। আপনার ক্যাপ্টেন কে ভাই? ক্যাপ্টেন তো আমার না ক্যাপ্টেনটা পরে আসি, আগে আলোচনা হচ্ছে যে অমিল একটাই, মানে ও আমি হচ্ছে- জানতাম, আমি তো সারপ্রাইজ হ্যাঁ, যে রনি ভাই টিম আশরাফুল ভাই ও আছে। মিরাজকে রাখছে, আপনি আশরাফুলকে রাখছে, এইটাই। এছাড়া তো টিম সেম। না না সুমন ভাই রাখছে ও, আমি সুমন ভাই ও হ্যাঁ, আরেকটা ওটাই আফতাব ভাই বলতেছি। আছে। ভাই ওয়েন্ট ফর ইমপ্যাক্ট, হ্যাঁ। ওয়েন্ট ফর হ্যাঁ কনসিস্টেন্সি। ইমপ্যাক্ট মানে সুমন ভাই আমার মতে ওয়ান ডে টিম ক্যাপ্টেন হিসেবে ওই সময় তিনি মানে ওই সময় বাস্তবতায় হি ওয়াজ ফ্যান্টাস্টিক, কিন্তু ওয়ান ডে ক্রিকেটের যে ধরন সেটার সঙ্গে তার ব্যাটিংটা ঠিক যেত না, টেস্টের জন্য বেশি ইফেক্টিভ ছিল। এখন এটা খুব মানে খুবই বেসিক কথা শোনায় যে তিনি যে শটগুলো খেলতেন টেস্টে ফিল্ডিং ক্লোজ ছিল, তিনি তো তার প্রিয় ছিল কাট এবং পুল, তো ওগুলো প্রচুর বাউন্ডারি হতো, ওয়ান ডেতে তিনি সেগুলো পেতেন না, হুইচ ইজ ট্রু। এবং তার তো সেই পাওয়ারটাও ছিল না, এবং স্ট্রাইক রোটেট করাতেও একটু ছিল, মানে নতুন বলটা বা ইয়াতে গিয়ে ভালো খেলছে। সো আমার আসলে বিবেচনাতে সুমন ভাই আসেনি। সুমন ভাই টেস্ট টিম করতে গেলে সুমন ভাইকে আমি অবশ্যই রাখবো, এবং সুমন ভাই ইজ ভেরি ডিয়ার টু মি, কিন্তু এখানে আসলে আফতাব ওয়াজ সামথিং এলস। মানে এটা যারা স্ট্যাট দেখছে বা দু একটা ছক্কা দেখেছে তো সেটাই না, মানে আফতাব আমার কাছে একটা মানে একটা মুক্ত বাতাসের মতো, এক ঝলক মুক্ত বাতাস, মানে বাংলাদেশের মতো একটা দলে। হ্যাঁ, তিনি আসবেন এবং ভয় ডরহীন ক্রিকেট খেলবেন। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির বেস্ট কিছু শট আমি আপনার কাছ থেকে দেখেছি। তুমি 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে ম্যাচটা হেরেছে, কিন্তু 3 ওভারে 50 রান করেছিল। হ্যাঁ 50 রান করে ফেলেছিল এনটিনি পোলকদের পিটিয়ে। তো ওখানে তুই একটা শট দেখিস আফতাবের, এটা বাংলাদেশ ক্রিকেটে আর কেউ খেলতে পারে নাই, পারবেও না, আমি জানি না পারবে কি না। মাখাই এন্টিনি বল করছেন, মাখাই এন্টিনি বল ডাউন দ্য উইকেট খেলা খুব টাফ। হ্যাঁ, যে অ্যাঙ্গেল থেকে বল করছেন, তুই একদম ওয়াইড অফ দ্য দিয়ে যেমন ভাই করতেন, এবং এই হাইটে বল ছাড়ছেন, কিন্তু ডাউন দ্য উইকেট এসেছে 6টাও মেরেছে। এন্টিনি ওয়াজ স্টান্ট, মানে ওইসব 2টা ছক্কা মেরে পরে আউট হয়ে গেছেন, কিন্তু আফতাব ওয়াজ সামথিং এলস। সো আমি আফতাবকে রাখতে চাই, মানে সেই ইম্প্যাক্টের জন্য। আফতাব যদি তার সেরা ফর্মে থাকে, আমি মনে করি যে আফতাব যদি এই সময়ে থাকতেন বা তার এক জেনারেশন পরে থাকতেন, আরও পরিশীলিত তাই করা যেত। ওই সময়টা আসলে তিনি হি ওয়াজ ওয়্যার অফ টাইম, টু বি অনেস্ট। সো আফতাবকে আমি রাখতে চাই। এখন আমার এইটা ব্যাটিং পজিশন নিয়ে একটু ভেবেছি যে সাকিব 3 নম্বরে এত সফল, সাকিব মানে এত সফল বলতে ওয়ার্ল্ড টুর্নামেন্টে গিয়ে সফল হয়েছেন, সো তাকে 3-এ খেলাবো কিনা, বাট আলটিমেটলি তিনি মিডল অর্ডারে সফল হয়েছেন। আফতাবের জন্য ওয়ান ডাউনটা আমার বেশি ইফেক্টিভ মনে হয়েছে। ইনফ্যাক্ট মানে ওর টিমটা আমি আগে শুনছিলাম, তারপরে আমার নোটও করা ছিল যে আফতাব কেন নয়। এবং সুমন ভাইয়ের কিন্তু 3-এর রেকর্ডটাও খুব একটা সুবিধা না, মানে অন্য 4-5-এ মানে ওই অন্য পজিশনে যেরকম, তার তুলনায় 3টা অত বেশি ওনার স্ট্যান্ডার্ডেও এক না। তো ভাই সুমন ভাই তুমি কেন? আমি যেটা রনি ভাই যেটা বলবো, রনি ভাই দুইটা পিক দোনোজনের, মানে এখন যেটা বলতেছে অন্যজনের স্কিল লেভেল অনেক অন্য লেভেলে ছিল, কিন্তু ওনাদের পারফরম্যান্স সাবস্ট্যান্ডার্ড। হ্যাঁ, কিন্তু মানে আমি ওই জায়গা থেকে এমন বাশার ভাইকে নিচ্ছি, কারণ হচ্ছে যে কম্পেয়ার টু এই ব্যাটিং লাইন আপ বা এই ইয়েতে যদি চিন্তা করো, কিন্তু তামিম ভাই, লিটন, দেন এখানে যদি সেন্সিবল হেড কেউ থাকে সেটা হচ্ছে বাশার ভাই ফর মুশফিক ভাই আর কি। সো ওইটা কমপ্লিমেন্ট করে একজন আয়োজনের ক্ষেত্রে। তুমি যদি লিটন তামিমের পরে আফতাব ভাইরা নাও, ইটস এ বিট রিস্কি। ইউ ক্যান বি 30 for 3 ইন এভরি ডে, মানে এনি ডে। না, কিন্তু তুমি যদি মানে ক্যারিয়ারের ধরো ওই মুশফিক ভাইয়ের পিকের কথা চিন্তা করো, বা রিয়াদ ভাই, সাকিব ভাইয়েরও ওইভাবে চিন্তা করো, তাহলে তো ওই রকম না। শুরুতে মানে বাশার ভাই যে সাকিব, মুশফিক, রিয়াদদেরকে সামলেছে, তাদেরকে তো বিবেচনা করা হচ্ছে না। ওই রেড হট ওরকম না, মানে ওই রেসপন্সিবিলিটি তুমি যেটা সুমন ভাইকে দিতে পারছো, ন্যাচারালি যেই প্লেয়ার সেটা কি মুশফিক ভাইরা নিতে পারবে না? তাদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট যেই টাইপের তারা প্লেয়ার সাধারণত, তামিম ভাই, আমি তামিম ভাইয়ের মানে 2015 বা 2019 ওই ফেজে তামিম ভাই হচ্ছে বেটার, হচ্ছে যে
ওই Flamboyant যখন ছিল। ফ্ল্যামবয়েন্ট তামিম ভাই যদি খেলে বা লিটন যদি লিটনের খেলাটা খেলে বা এখানে মুশফিক ভাই ছাড়া সাকিব তো অলওয়েজ অ্যাটাকিং, রিয়াদ ভাই একটু হয়তো কনজারভেটিভ, একটু সিচুয়েশন বুঝে খেলে। সো ওই ব্যাটিং অর্ডারটাকে কমপ্লিমেন্ট করতে আর কি ওইভাবে, মানে যে আশরাফুল ভাইও থাকে, লিটনও থাকে, মানে যদি আফতাবও থাকে, আমি মানে পুরোপুরি অ্যাটাকিং মোডে আছি ভাইয়ের বিপক্ষে। তুমি অবশ্যই। চিন্তা করো এটা এনি জিততে হবে তো, event-এ জিততে হবে। 30 রানে 3 উইকেট হবে এটা এনি ডে, ঠিক আছে। ওখানে ওইটা ভাই দেখতেছে হচ্ছে হাই সিলিং, ওই প্লেয়ারদের হাই সিলিং, কিন্তু আমি দেখতেছি তাদের অলরেডি এক্সিস্টিং পারফরমেন্স। দ্যাটস দ্য ডিফারেন্স। তোর মানে তামিম আর লিটন দুজনেই তো মানে উইল নট গো ফর কিল, তাই না? সো ওখানে রোল দেয়া থাকবে। আপনি শিওর? ইন মাই টিম দে উইল। না, এটা কি আপনি শিওর? না দেখ, যখন একজন যদি দুজনে খুব ফ্লাইং মানে স্টার্ট দুইজনের নেচারের মধ্যে কি এটা আছে নাকি? না, আমি বললাম দুজনে খুব ফ্লাইং স্টার্ট পেলো, ধর দুজনে ফ্লাইং স্টার্ট পেলো, তারপরে একজন আউট হয়ে গেলো, তখন আরেকজন মানে ন্যাচারালি একটু সাবডিউস থাকবে, কারণ ধর যদি আফতাব নেমে সে একই খেলাই খেলবে, তখন আরেকজনের দায়িত্ব হবে এই জিনিসটা ক্যারি করা, এবং সেটা কিন্তু তামিম লিটন দুজনেই পারে, তাদের বেস্ট ফর্মে তারা দুজনেই পারে তো সেটা অবশ্যই। পারে, আমি সেটা বলছি। আফতাব আবার সেটা পারবে না, আফতাব পারবে না, আফতাব তো তার nature-এর সঙ্গে যায় না। একটা ওয়ান গিয়ারই তিনি চলবেন, আমি ওই রিস্কটা নিয়ে আফতাবকে নিচ্ছি। সো এটা কি ভাই ওই সে বেশি দিনে ব্যাটিং করছে এইটাও কি একটা ফ্যাক্টর করছে? হ্যাঁ ডেফিনেটলি ফ্যাক্টর তো করছি, সেটা তো একটা ইয়ে আছে, খুব বেশি যে অসাধারণ পারফরমেন্স তা না, কিন্তু এই ঝলক তিনি দেখিয়েছেন। বাংলাদেশে একটা সময় ছিল যে এটা আমরা নিজেদের থেকে সাক্ষী, আমি মাঠে হ্যাঁ, থেকেও না, সাক্ষী এবং টিভিতে দেখেও সাক্ষী, যে প্রথম উইকেট পড়লে একটু সাময়িক গিয়েছিল, দর্শক আবার খুশি হয়ে গেছে, নড়ে বসছে যে হ্যাঁ আত্মা বাসছে, 2টা 6 তো দেখবো, একটা 6 দেখবো, মানে এটা বলছিলাম যে তার চিত্রী চিত্রি আমার মনে হচ্ছে, কারণ আফতাব নিজের পোটেনশিয়ালটা সেটা Exactly. পূর্ণ করতে পারে নাই, কিন্তু ওইটাই আফতাব কি জিনিস আফতাব বুঝতো না, তার চারপাশে সবাই বুঝতো, এটা হলো ব্যাপার আর কি। সো আফতাবকে সেটা হ্যাঁ, কিছু কিছু এখন- ম্যাট্রিক্সে ভাই এখনো টি-20 ম্যাট্রিক্সে এখন আফতাবের নাম দেখলে অবাক হ্যাঁ লাগে। হ্যাঁ এখনো ওই রেলেভেন্ট যে স্ট্রাইকার ছিল তো একটা সময়, কারণ হি শোড হ্যাঁ। বাট হি কুড ইভেন আশরাফুল সেম কেস। আশরাফুলের শুরুটা দুর্দান্ত ছিল। আশরাফুল মোর অর লেস হয়তো দুইটা ভিন্ন অ্যাকশন বা দুই রকমের অ্যাকশনের কারণে এরকম, কিন্তু আলটিমেট ফল একই। সো দুইজনের কাছে কোশ্চেন যে ওপেনিংয়ে আপনারা কেউ ইমরুল কায়েসের নাম উচ্চারণ করতেছেন না কেন? কারণ মানে উইথ অল ডিউ রেসপেক্ট ইমরুল এখানে আসার মতো কেন? রেকর্ড তো তার না, রেকর্ড তো শুধু তো রান আর মানে তামিম ইকবাল তো অ্যানোনিমাস পিক। তো না, আপনি একটু আগেও যেটা বললেন যে ওই যে কমপ্লিমেন্ট করবে বা ওই জিনিস আছে, তো সেটা তো আসলে তামিম ইকবালের বেশ ভালো কমপ্লিমেন্ট। আমরা মডার্ন ডে ক্রিকেট চিন্তা করি না, হ্যাঁ তাইমের সঙ্গে তার জুটি অনেকদিন হয়েছে, জুটি হয়েছে অনেকদিন, মানে কমপ্লিমেন্টের কথা হ্যাঁ বলছি। জুটি অনেকদিন হয়েছেন, কারণ খুব বেশি অপশনস ছিল না, টু বি অনেস্ট। ওই সময় যদি আরও ভালো অপশন, বেটার অপশন থাকতো, তাহলে ইমরুল হয়তো ক্যারিয়ারটা মানে এত ইয়ে হতো না। আমার মনে আছে টেস্টের কথাও যদি বলি, ইমরুলের কিন্তু তোর টেস্টেও কি আপনি ইমরুল কায়েসকে রাখবেন না? এটা একটু ভাবতে হবে, কারণ অপশনস খুব মানে খুব লিমিটেড, কিন্তু তোর ইমরুলের প্রথম 16 টেস্টে একটা 50 ছিল, কিন্তু তারপর খেলে গেছে, কারণ টাইম পারফর্ম করেছিল, মোটামুটি ওপেনিং পার্টনারশিপটা দাঁড়িয়ে গেছে। ইমরুলের প্রথম 50 মনে হয় যে লর্ডসে গিয়ে সেই এটা মানে অনেকদিন কর নেই কিন্তু। সো এটাই মানে ইমরুল পরের দিকে ওই যে একটা জিম্বাবুয়ে সিরিজে ভালো করলেন, মানে অন অ্যান্ড অফ কিছু পারফরমেন্স, ইংল্যান্ডের সঙ্গে এখানে তো সুপার একটা ইনিংস আছে, এগুলো আছে, কিন্তু লিটন মানে পিক্স পাঁচটা সেঞ্চুরি ওপেনিং, বাংলাদেশের হাইয়েস্ট স্কোর, ওয়ার্ল্ড এশিয়া কাপ ফাইনালে সেঞ্চুরি। সো প্লাস যেই জায়গায় যখন আর কি ইমরুল টিমে ছিলেন তামিমের সাথে, দ্য মোমেন্ট সৌম্য আর লিটন আসলো অটোমেটিক্যালি কিন্তু সে থার্ড ওপেনার হয়ে গেছে। সো ওই দিক থেকে বলা যায় যে বরং আমার খারাপ লাগছে যে সৌম্যকে আমি রাখতে পারি নাই, সৌম্যকে রাখতে পারলে খুব ভালো হতো কই রাখতো? ওপেনিংয়ে, যদি সৌম্য সেই লেভেলে পারফর্ম করতে পারতেন, কিন্তু সেটা তো পারে নাই। অবভিয়াসলি লিটনের জায়গায় লিটনের জায়গায়, টাইম হ্যাঁ। ইকবালকে সরানোর তো কোনো প্রশ্ন নাই। এখন দুজনই রফিক ভাইয়ের ব্যাপারে একমত, মোহাম্মদ রফিক। রফিক ভাই ওয়াজ ওয়ে অ্যাহেড অফ হিজ টাইম। রফিককে কি সাথে রেখে তারপরে তো কিন্তু অন্য রাজ ভাই- নামগুলো লেখা লাগবে। হ্যাঁ মানে না, দুইজনকে আসলে অ্যাকোমোডেট করা যাচ্ছে না, কারণ দুজনে কি সাকিব হাসানের মতো অলরাউন্ডার না। ইন্টারেস্টিংলি কিন্তু রফিক ভাইয়ের তো একটা ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ, definitely. এখন মানে দুইজনকে অ্যাকোমোডেট করার অ্যাটলিস্ট মিরপুরের মতো কন্ডিশনে করা ইন্টারেস্টিংলি ভাইয়ের ভালো মনে থাকবে 2006, 7, 8 দিকে যখন তিনজন লেফট হ্যান্ড তিনজন, হ্যাঁ, আমি এটাই বলতে including চাচ্ছিলাম সোরাদি মাত্র। হ্যাঁ মানে না, না, ইনক্রেডিবল ফেজ গেছে ও। সাকিব, রফিক এবং সোরাদি রাজ ভাই। আর সরাসরি সম্ভবত বাইরে ছিল, এই তিনজনই খেলেছে, কিন্তু 2007 বিশ্বকাপেও 3 স্পিনার নিয়ে খেলেছে বললাম, আর কি। মানে ওই যে চারটা যে তো রফিক ভাই, সাকিব এবং রাজ হ্যাঁ, একসঙ্গে তাহলে খেলেছে। রাজ সেটা ভাইকে সম্ভব, আপনারা কিন্তু বিবেচনা করলেন না কেন? মানে বিবেচনা করে দিতাম না, রাজ বিবেচনা মানে ছিল রাখলেন strong না বিবেচনা, কেন? যদি তোর ফিল্ডিংয়ের জন্য না হয়, এমনিতে 12 ম্যান, তাহলে রাজকে রাখতে হবে আমার টিমের ইয়ে হিসেবে। কিন্তু রাজ প্রথমত রফিক ভাইয়ের ব্যাটিং দিয়ে রফিক ভাই এগিয়ে যাচ্ছেন রাজের চেয়ে। রাজও তো দ্রুততম 50 রেকর্ড তার ছিল বাংলাদেশের ওয়ানডেতে, বাট রফিক ভাই তো রফিক ভাই, এখন জানেন তো রফিক ভাই কী ব্যাটিং দিয়ে আগে যাচ্ছে। পিওর বোলার হিসেবেও রফিক ভাই আমার কাছে এগিয়ে, কারণ রফিক ভাই
ওয়াজ সামথিং এলস। রবি ভাই যেটা বলছিলাম, ওয়ে অ্যাহেড অফ হিস টাইম, তিনি ছিলেন তার ক্রিকেটিং স্কিল দিয়ে এবং ক্রিকেটিং মেন্টালিটি দিয়ে বিগ হার্টের ক্রিকেটার। বাংলাদেশে কিন্তু আমার সর্বকালের সবচেয়ে প্রিয় ক্রিকেটার মোহাম্মদ রফিক, কারণ তিনি বিগ হার্টের ক্রিকেটার। বাংলাদেশের হিস্ট্রিতে আমার মধ্যে সবচেয়ে বিগ হার্টের ক্রিকেটার তিনি। মানে ওই যে ভয় ডরহীন ক্রিকেট বলি, সেটা সত্যিকার বিজ্ঞাপন তিনি, যে কোন প্রতিপক্ষ কী বুক চিতিয়ে তিনি বোলিং করবেন ভাই, ভয়টার কিছু নাই। এবং তিনি ক্যারিয়ারে যত স্ট্রাগল তার সামনে এসেছে, অবস্টেকেল এসেছে, তিনি সেগুলো উঠে গেছেন। সাহিদ ভাই পডকাস্টে সুজন ভাই বলছিলেন যেটা আর কি, মানে ওই যে ঢাকায় বাসায় রুবেল ভাই যেটা করে দেবো করে দেবো, দে আমাকে। সেটাই। খুব বেশি তিনি চিন্তা করতেন না, গভীরভাবে চিন্তা করতেন না, এটা তার স্ট্রং পয়েন্ট ছিল। তিনি যেটা পারতেন সেটা করতেন। স্কিলগতভাবে চিন্তা করলে একটা জায়গায় তিনি ক্রমাগত বল করে যাচ্ছেন, বল টার্ন করাতেও পারতেন যথেষ্ট। যিনি তিনি ন্যাচারাল লেফট আর্ম স্পিনার ছিলেন, আগে ছিলেন পেসার, তারপরে তিনি স্পিনার হয়েছেন, তারপরেও একটা পর্যায়ে গিয়ে ভালো টার্ন করাতে পারতেন। হয়তো এনাম জুনিয়র টাইপ টার্ন না, কিন্তু ভালো টার্ন করাতে পারতেন। সবচেয়ে ভালো ছিল তার আর্মার, অসাধারণ আর্ম ডেলিভারি ছিল তার। পরে সেটা রাজ এবং সাকিব রপ্ত করেছিল, কিন্তু তার আর্ম ডেলিভারি কিন্তু দুর্দান্ত ছিল, ওয়ার্ল্ড ক্লাস। সো এই ভালো একটা টিমে যদি থাকতেন তাহলে রফিক ভাই পারফরমেন্স আরও ভালো হতো এবং ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ আরও বেশি। স্পেশালি টেস্টে সেকেন্ড ইনিংস পাইলে উনি অ্যাটলিস্ট ওনার 180 এবং তার টেস্টের কথা যখন আসলো তখন ওই যে লং স্পেল করার যে দিনের পর দিন মানে সারাদিন বোলিং করে আর যাচ্ছে। ইভেন আমরা এখন যে বোলিং দেখি স্পিনারদের ক্ষেত্রে কুইক, মানে ফ্ল্যাট ট্রেজেক্টরি, রফিক ভাই তখন থেকে সেগুলো মানে অ্যাকশনটাও তো আসলে ওই রকম। রাজভাইটা তো একটু ডিফারেন্ট। সো পেসার নিয়ে তো আসলে দুইজন সেম, মাশরাফি না, আমি তাসকিন, রুবেল ভাইয়ের মুস্তাফিজ। কিছু ইনক্রেডিবল ওডিআই পারফরম্যান্স আছে তাসকিনের জায়গায়। হ্যাঁ, ওকে, আছে ওই জায়গায় মানে তুমি স্পেশাল মেনশন হইতে পারে। হ্যাঁ, তুমি যদি রুবেলকে রাখো তাহলে তো আবার ফের আসল ভাইকে রাখতে হবে, আশরাফুলকে না, রাখতে আমি হবে। ওইটা মেনশন করতেছি। হ্যাঁ, ওটাই বলতেছি। হ্যাঁ, মানে জাস্ট মেনশন করলাম, ওই জন্য রাখো না আর কি। এই কনভারসেশনে রুবেল ভাইয়ের নাম আসা উচিত একবার হলো। না, আসা উচিত। মানে তাসকিন এবং রুবেলের মধ্যে তোর একটা মনে কর যে কেউ হতে পারে। মুস্তাফিজ আর মাশরাফি তো কিছু করার নেই। আরেকটা পেসের জায়গায় রুবেলের যেটা ও বললো যে কিছু ভালো পারফরমেন্স আছে, এখানে 6 উইকেট আছে, নিউজিল্যান্ডের সঙ্গে দুর্দান্ত বোলিং করেছে, ওয়ার্ল্ড কাপের অ্যাডিলেডে তা দু একটা পারফরমেন্স তো তার আছে। কিন্তু তাসকিন স্কিল, ওভারঅল পারফরমেন্স, ওরা সব কিছু মিলিয়ে কিছু মিলে কনসিস্টেন্সি। তাহলে তোমার হচ্ছে স্পিনার হয়ে যাচ্ছে 3 জন। হ্যাঁ, অলরাউন্ডার। ওয়াই মিরাজ। হ্যাঁ, হয় মিরাজ মানে মিরাজের রেকর্ড স্পিক্স ফর হিমসেলফ সো ফার। কিন্তু তুমি একটা মানে তুই স্পেশাল অফ ব্যাটার স্পিনার নেওয়ার জন্য তাকে নেয়া, একটা অফিস করে না, কিন্তু সেই অফ স্পিনার যদি তুই তার না, উপর ভরসা করতে না পারিস, ট্রাস্ট করতে না পারিস, সেটাও ইন দ্য এক্সপেন্স সো ফার বাংলাদেশের তো বেস্ট অফ batter। স্পিনার এখন পর্যন্ত দুর্জয় ভাইকে যদি বাদ দেয়। অফ স্পিনার নাই আমাদের। হ্যাঁ, না, একটা পর্যায়ে তো দুর্জয় ভাই, সবাইকে বাড়াতে দুর্জয় ভাই তো মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট ছিল অফ স্পিনারদের মধ্যে হাইয়েস্ট। অফ স্পিনার নাই, যে দুর্জয় ভাই তো অলরাউন্ডার, তাকে তো অভিষেক টেস্টে 6 উইকেট পেয়ে তিনি হয়ে গেছে। তাহলে দুবাই তোমার ব্যাটিং অর্ডারটা কি হচ্ছে? তামিম, লিটন, তারপর বাশা ভাই, তুই মানে হারুল বাশার, রফিক ভাই মুশফিকুর রহিম। সাথে মিরাজ আটে কেন? রফিক ভাইয়ের ব্যাটিংয়ে একটু বেশি আস্থা আর কি আমার কাছে। মানে রফিক ভাই আরেকটু বেশি পলিশড ব্যাটসম্যান ছিলেন মিরাজের চেয়ে। মিরাজ হচ্ছে মানে যদি আপনি হোয়াইট বল ক্রিকেট অ্যাক্রস ফরম্যাট ছিলেন, রফিককে দেখলে মনে হয় যে খুব এগ্রেসিভ, কিন্তু সেন্সিবল ছিল। সেন্সিবল ছিলেন এবং উনি টপ অর্ডারে খেলছেন। উনি মানে টাফ ফেসটাও দেখা গেছে, কারণ একটা ওয়েস্ট ইন্ডিজ একটা সেঞ্চুরি ছিল, এটা ইনক্রেডিবল। সো ওই আমার কাছে মনে হয় ওই পেডিগ্রিটা আছে। ইউ ক্যান গো আইদার ওয়ে 7, 8, 7 সিচুয়েশন বুঝে। বাট দুজনের ব্যাটিংয়েও যথেষ্ট স্কিল আর স্পিনে তো আছেই। আমার মনে হয় মিরাজের যে ফাইটিং স্পিরিটটা ওইটা আমি খুব অ্যাডমায়ার করি। যদি ফাইটিং স্পিরিটটা আবার যদি রিভাইভ করে তাহলে হয়তো আরও বেটার ক্যারিয়ার মানে এরকম টিমে থাকলে ফাইটিং স্পিরিট তার থাকবে আর কি, ঠিক আছে। বাট আমার টিমে মাহমুদুল্লাহ অফ স্পিন করে দেবে, আশরাফুল লেগ স্পিন অফ স্পিন দুটোই করবে যদি প্রয়োজন হয়, যখন যেটা দরকার। হ্যাঁ, সমস্যা নেই। আমার আফতাব আছে, পেস বোলিং করে দেবে। বাংলাদেশের অনেকেই জানে না দর্শকরা, প্রথম প্রথম 5 উইকেট কিন্তু আফতাবের। আমার আফতাব অনেকদিন না, বেশ কিছুদিন সুমন ভাইয়ের ক্যাপ্টেন্সিতে, তখন আমাদের মানে ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে হচ্ছে। হ্যাঁ। আফতাব কিন্তু জেনুইন নাম্বার 5 নাম্বার বোলার ছিলেন। 10 ওভার কয়েক ম্যাচে তিনি টানা 10 একদম বাধ্য হয়েছে 10 ওভার বোলিং করতে, তাকে বাধ্য হয়েছে, কারণ টিমের কম্বিনেশন নাই, অলরাউন্ডার নাই, ব্যাটসম্যান বেশি লাগবে, কি করবে? সেই পেস বোলিং অলরাউন্ডার এখনো খুঁজে পেতে এখনো খুঁজে পাচ্ছি না। যে ভাই তোমার ডেভেলপমেন্ট কে? নাসির যদি হয় নাসির হোসেন। শুধু ফিল্ডিং এর জন্য না, ওভারঅল ট্যাকটিক্যাল ইনপুট, সুপার ট্যাকটিক্যাল। হ্যাঁ, নাসিরও একটা অনারেবল মেনশন পায়। যদি ক্যারিয়ারের ওই আনফরচুনেট ব্রেকটা না হয়তো, মুশফিক ভাইয়ের ক্যারিয়ার যদি এরকম স্কাই রকেট না হতো, মুশফিক নাসির হোসেনের আনফরচুনেট ব্রেক বলতে তুমি কোনটা বোঝাচ্ছ? মানে আনফরচুনেট বলতে উনি যে গতিতে আগাচ্ছিল ক্যারিয়ারটা, ওইটা যদি ওরকম না হতো তাহলে এখন বাংলাদেশের বেস্ট নাম্বার 4 ব্যাটসম্যান হতো নাসির হোসেন। সেটা তো আসলে বাংলাদেশের মানে এরকম এই ফিনিশার টাইপের অলরাউন্ডার যারা
হ্যান্ডি ক্রিকেটার, Even- তাদের even আরো এখনো। কয়েকটা উদাহরণ তো আছে। তিনি ওই যে আফতাবের কেস, মানে ঘটনা আলাদা কিন্তু রিয়েলাইজেশনের দিক থেকে আফতাব মানে- কেস, তিনি নাসিরও নিজের পোটেনশিয়ালটা রিয়েলাইজ করতে পারেন না, সাব্বির সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, ইভেন এখনো মানে Same. নাসির হোসেন স্টোরি ঢাকা প্রিমিয়ার লিগ বা ডোমেস্টিক ক্রিকেটে এখন পর্যন্ত মানে আমার কাছে সবচেয়ে ফ্যাসিনেটিং না এটা ট্যাকটিক্যাল স্টোরি। এটা আকবরও বলে। মানে সবাই বলে মানে 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 এবার দেখা গেছে যে এনসিএল টি-20 একটা ফানি ইনসিডেন্ট, মুশফিক ভাই আসছে, মুশফিক ভাই আসার সঙ্গে সে আকবরে বলছে যে এনসিএল টি-20 মুশফিক ভাই তো সব প্র্যাকটিস করে আসছে, এই জায়গায় 45 থাকবে, এই জায়গায় কাভার থাকবে, এই জায়গায় পয়েন্ট থাকবে, উনি এদিক দিয়ে ল্যাপ মারবে, এদিক দিয়ে রিভার্স মারবে, এদিক দিয়ে এক্সট্রা কাভার উপর দিয়ে মারবে, আমরা উল্টাপাল্টা ফিল্ডিং সাজাই, মুশফিক ভাই ফিল্ডিং দেখে উল্টাপাল্টা শট খেলে আউট হয়ে যাবে, সেটাই হয়েছে। মানে এগুলো নাসির হোসেন যদি ফিল্ডে থাকে, আমরা যদি ওই নাসিরকে এখন পাইতাম এক্সপিরিয়েন্স হিসেবে, টিমের নাম্বার 4 ব্যাটসম্যান হিসেবে, আজকে মিডল অর্ডারের সমস্যাটা অনেকটা সমাধান হতো, মানে সমস্যা থাকতো না। আর না, ট্যাকটিক্যালি ওই আইডিয়া চিন্তা করলে তো তোর এখন লিটন সৌম্য ওপেন করতো, হ্যাঁ। মোসাদ মিডল অর্ডারে মোসাদ্দেক, সাব্বির নিচে থাকতো, নাসির থাকতো, আইডিয়াল তো একটা সুপার টিম আমাদের হওয়ার কথা। সবচেয়ে বেশি মিস করবি আমি নাসির, ওই লটের মধ্যে সবচেয়ে বেশি মিস করি নাসিরকে বিকজ অফ হিজ ট্যাকটিক্যাল। যে ভাই এখন কি জানি বলতেছিলাম, ভুলে যাচ্ছি। না, অনারেবল মেনশন আর কেউ আছে কিনা, মানে অলক কাপালিকে আমি 12 হ্যাঁ। ফিল্ডিং এর জন্য রেখেছি, তো 2003 এবারে রুবেল হোসেনের কথা বলছেন আপনি। রুবেলের কথা আমি বলেছি, রাজের কথা বলছি, রাজ ভাই তো আলোচনা ক্লোজ হয়েছে। ছিল, হ্যাঁ। নাসির হোসেনের কথা তো বললাম, মোসাদ্দেকও একটা মেনশন পায়, মোসাদ্দেক যদিও আসলে ওইভাবে সুযোগ পায় নাই বা মানে ক্যারিয়ারটাকে ওইভাবে নিতে পারে নাই বা নাসিরদের পর্যায়েও নিতে পারে নাই, কিন্তু তারপর তো তার তার অ্যাবিলিটি ছিল, সে বোলিং another ব্যাটিং দিয়ে smart player. খুবই স্ট্রিট স্মার্ট প্লেয়ার ছিলেন। বাংলাদেশের একমাত্র ট্রফি যেটা, সেটা তো তার কল্যাণে এসেছে, ফাইনালে এত দুর্দান্ত ইনিংসটা খেলেছিলেন। অলক কাপালিকে আমি 12 রাখছি এই কারণে যে মানে 2002-03 সময় তাকে আমার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার মনে হয়েছে, স্পেশালি উইদিন দ্য সার্কেলে তিনি যেভাবে ডাইভ দিতেন, যেভাবে থ্রো, তার রিফ্লেক্স যা ছিল ইনক্রেডিবল ছিল। ব্যাটিং তো ওই সময় খুব স্টাইলিশ ব্যাটসম্যান ছিলেন, সেটা ছিল, ফিল্ডিংটা অসাধারণ ছিল। জুবাই, অনারেবল মেনশন তুমি রুবেল হোসেনের কথা বলছো। হ্যাঁ, রুল ভাই বললাম, নাসির বললাম, নাসিরকে 12 ম্যান রাখতা নাসির তুমি। বলতেছে, হ্যাঁ। আর একটু যদি ক্যারিয়ার লম্বা হতো তাহলে আমি হয়তো রিশাদকে পিক করতাম। না, আমরা মিডলের এই জায়গায়। জেনারেশনের But এটা এই এখনো generation-এ চিন্তা হবে করি না, না, আমি এটা কোশ্চেনটা too তখন early। করতে চাই করি নাই যে এখন কে আসবে, কারণ এটা পরে আসলে দেখা যাবে। অনারেবল মেনশন তো মোটামুটি একই। আর ক্যাপ্টেন নিয়ে দুজনের মধ্যে তো কারো অভিনয় নাই নাকি? এটা মাসাবি, মাশরাফি। সাকিব বলবে ভাইস ক্যাপ্টেন, দুজনের কম্বিনেশন চমৎকার। আর সাকিবকে হারাবেন কই? ওইটাতে সাকিবকে বললাম যে আমি ভেবেছিলাম যে একবার তাকে 3-এ রাখবো কি না, পরে মনে হয়েছে না, আফতাব 3-এ থাকুক, ওই তার ওই ফ্ল্যাম্বয়েন্সটা নিয়ে আসুক, এমন 3 নাম্বার নেমে অপোনেন্টকে একটা চমকে দেবে, আর্লি উইকেট পড়ে গেলেও তিনি সেই পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারবেন, আর যদি ভালো শুরু হয় তারপর সেই এটা ধরে রাখতে পারবেন। সাকিব তো এত এক্সপিরিয়েন্স যে তিনি ওই 4-5-6 যে কোনো জায়গায় তিনি খেলতে পারবেন, সো সাকিব এখানে 6-এ খেলছেন, 5-এ আশরাফুল। তুমি পাঁচে- সাকিবকে কই পাঁচে, হারাচ্ছ? পাঁচে। আচ্ছা, তোমার তো স্পিনের আশরাফুল এগেনস্টে, নাই। স্পিনের এগেনস্টে ওর মানে আমি মনে করি ওনার যে অ্যাটাকিং ইনস্টিংক্টটা, ন্যাচারালি যে দ্রুত রান করার যে ইচ্ছা বা চেষ্টাটা, ওইটা খুবই ইম্পর্টেন্ট। তো তুমি কি ওই যে মানে পিক সাকিব পিক 3 না, চিন্তা করো নাই? না, আমি বলেছি করে নাই। হ্যাঁ রনি ভাই, সেই আপনার কাছে একটা কুইজ আছে, এটা অলরেডি দুবাই মানে স্পয়লার জানে, এই জন্যে হবে না, না হলে হইতো আর কি। এই কুইজ দিয়ে শেষ। সেটা হচ্ছে যে 4 নম্বরে, হ্যাঁ, 3 জন সবচেয়ে Spoiler তো বেশি, ভুলে গেছি অনেক আগে। না সমস্যা নেই, পরে বলবো। সবচেয়ে বেশি ইনিংস খেলছে 3 জন, তারা হচ্ছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মোহাম্মদ আশরাফুল। 4 নম্বর ব্যাটারটা কি? 4 নম্বরে হ্যাঁ, 4 নম্বরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ইনিংস খেলছে 4 নম্বরে। 4 প্রথম নম্বরে 3 জন সবচেয়ে হচ্ছে- খেলা 4 নম্বরে হ্যাঁ, সাকিব, মুশফিক, আশরাফুল, এই 3 জনের পরে মাহমুদুল্লাহ, নপ হাইউল বাসার, নপ খুবই লেফট ফিল্ড না, অন্য রকমের একটা নাম, এটা বললে রনবে বুঝে যাবে। শান্ত ভাই, জুবাইর, তানিম কেউ পায়নি, তাদেরকে এই হিন্টও দিছি আমি যে খুবই অন্য লেভেলের একটা নাম। নামটাই অন্য লেভেলে। না, নামটা অন্য লেভেলে বলতে ওই সেন্সে আচ্ছা, বলছি। আচ্ছা। এরপরে আপনার জন্য আরেকটা হিন্ট আছে, এটার পরে আচ্ছা, তাহলে আর কি আছে? আপনাদের এলাকার ওইদিকে। তুমি এটা আগে দিয়ে দিলা কেন? ধুর। আমাদের এলাকার দিকে কি আছে? না জুবাই, তুমি আগে কেন হিন্টটা দিলা কেন? মানুষই। আপনার ঠিক এলাকা না, আপনার ওইদিকে পাশে আর কি, পাশাপাশি, কাছেই। প্রিমিয়ার লিগে ম্যাগনিফিসেন্ট ইনিংস আছে। রকিবুল, রকিবুল। জুবাই ফানটা অনেক আগেই যে দেখছেন, এর হয় না, এর হয় না। না, আমি ভাই রকিবুল আছে। আছে স্ট্রাগল করতে। ও মাই গুডনেস।
রবিউলের কথা মাথায় আসে নাই, ও যখন বললো কাছাকাছি ওই জন্যই তো বললাম যে এটা অন্য জামাল লেভেলের পড়তাম একটা মনে নাম, হলো, হ্যাঁ। অন্য লেভেলের একটা আরে, নাম। ও জেমি মানে অনেক ওই সময় খেলেছে। রবিউল হচ্ছে গুড প্লেয়ার, জানিস রবিউল কিন্তু সাকিবদের ব্যাচেরই, এবং হ্যাঁ। তিনি কিন্তু ওপেন করতেন, এই লেভেল ওপেন করেছেন, গুড প্লেয়ার ছিল এখানে হ্যাঁ না তার তো কিন্তু ওই একটা হলো যে তার ওই অরাটা ছিল না, বা ওই ড্রিম ওই লেভেলে ছিল না, আর এবং তারপরে কোচরাও তো ওই যে ঠিকভাবে use করতে এবং পারেনি। ওই তারপরে যে সমস্যাটাও হুট করে মানে অবসর হ্যাঁ নিয়ে, হুট করে ওই সিদ্ধান্ত আর কি, সমস্যা তো না সিদ্ধান্ত। তারপরে তাকে টি-20 খেলা 7 নম্বরে টি-20-তে নিয়ে গেছে জেমি সিরিয়াস খেলানোর জন্য, কোনো দরকার ছিল না এই এই, ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ আলোচনা বড় হয়েছে, কোথায় অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ করছে। তবে আমার মাথা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ তবে আপনারা হচ্ছে মানে আপনাদের কমেন্টে জানাতে পারেন যে আপনাদের বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ানডে একাদশে কারা। ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই।